জলদস্যুর রাজা হওয়ার স্বপ্ন, রবার মানবের অদ্ভুত ক্ষমতা এবং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্য। স্বাগতম আপনাদের ওয়ান পিস এক্সপ্লেনেশন সিরিজে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একদল ছন্নছাড়া বন্ধু মিলে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্বের সবথেকে বড় শক্তির বিরুদ্ধে। কেন রাজকুমারী ভিভি তার রাজ্য বাঁচাতে লুফির উপর ভরসা করল, আর কেনই বা ছোট চপার তার ঘর ছেড়ে সমুদ্রে পাড়ি দিল। সমস্ত রহস্য আর দুর্দান্ত সব লড়াইয়ের গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই এপিসোড। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল কাহিনী। এই এপিসোডটি শুরু হয় একদল মারিন সেনার সাথে, যারা কিছু খুনির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিল। কিন্তু খুনিরা, যারা খুব বেশি চতুর ছিল এবং যাদের কাছে অদ্ভুত সব শক্তি ছিল, তারা ক্রমাগত তাদের হারাতে থাকে। তাদের নেত্রী নিকো এমন এক শক্তির অধিকারী ছিল যে সে যে কোনো মানুষের শরীর থেকে নিজের হাত বের করতে পারত এবং তাদের নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু করতে বাধ্য করতে পারত, এমনকি মেরেও ফেলতে পারত। তাই মাত্র ৩ জন হওয়া সত্ত্বেও তারা দ্রুতই সমস্ত সৈন্যদের মেরে ফেলল। তারপর তারা এগিয়ে গেল এবং নিজেদের একজন সঙ্গীর মৃতদেহ খুঁজে পেল, যার মৃত্যু তাদের গভীর শোক দেয়, বিশেষ করে নিকোকে। সে তার সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে শেষ বেঁচে থাকা সৈন্যটিকে জেরা করে এবং জানতে পারে যে খুনি একজন জলদস্যু, যে এখন নিজের স্বপ্ন পূরণ করতে গ্র্যান্ড লাইনের দিকে যাচ্ছে। তারপর আমরা লুফি এবং তার দলের কাছে ফিরে আসি, যাদের সবাই স্ট্র হ্যাট পাইরেটস নামে চেনে। লুফি এই দলের ক্যাপ্টেন এবং তার একটি অদ্ভুত ও বিশেষ বৈশিষ্ট্য হল যে ছোটবেলায় সে একটি ড্রাগন ফল বা ডেভেন ফ্রুট খেয়েছিল, যার নাম ছিল গোমু গোমু নোমি। এর ফলে তার পুরো শরীর অত্যন্ত নমনীয় হয়ে যায়, ঠিক রবারের মতো। এখন সে তার হাত এবং পা যে কোনো দিকে প্রসারিত করতে পারে, এমনকি গুলিও তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ তার শরীর রবারের মতো স্থিতিস্থাপক। গ্র্যান্ড লাইনের দিকে যাওয়ার আগে পুরো দল একটি দ্বীপে থামার সিদ্ধান্ত নেয়, যাতে কিছু কেনাকাটা করা যায়। তাদের দলের আরও একজন বিশেষ সদস্য হল জোরো, যে বিশ্বের শ্রেষ্ঠ তলোয়ারবাজ। সে সব সময় 3টি তলোয়ার ব্যবহার করে, যার মধ্যে 2টি তার হাতে এবং একটি তার মুখে থাকে। এইবার সে এই দ্বীপে 3টি তলোয়ার হাসিল করার মনস্থির করে, কারণ তার কাছে এখন একটিই তলোয়ার আছে। তলোয়ার সম্পর্কে গভীর জ্ঞান রাখা একটি মেয়ে তাকে সবথেকে সেরা তলোয়ারগুলো খুঁজে পেতে সাহায্য করে। যাই হোক, এখন আমরা স্ট্র হ্যাট পাইরেটসের 3য় ক্রু মেম্বারের সাথে আলাপ করি, নামি। সে তাদের জাহাজের ন্যাভিগেটর। সে জাহাজকে পথ দেখায় এবং রুট ও ম্যাপের পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস দিতেও খুব পারদর্শী। ন্যাভিগেটর হওয়ার আগে সে চোর ছিল এবং এই দ্বীপে আসার পরেও সে তার চুরি জারি রাখে। এখানে অনেক মানুষ লুফির পেছনে পড়ে আছে, কারণ সরকার তাকে ধরার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু লুফির কোনো ভয় নেই। সে সেই কিংবদন্তি জলদস্যুর মতো হতে চায় যে আগে থেকেই বিশ্বজুড়ে বিখ্যাত। সে সেই দ্বীপে বিশেষ করে এই কারণে আসে যাতে সে সেই জায়গাটি দেখতে পারে যেখানে তার আদর্শ জলদস্যুকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানেই একজন লোক প্রথমে তাকে কথার জালে বিভ্রান্ত করে। সে তাকে মেলায় নিয়ে যায়, যেখানে তার জন্য আগে থেকেই ফাঁদ পাতা ছিল। এখানে লুফির টুপির রহস্য উন্মোচিত হয়, যার নিচে একটি কাটা হাত তাকে নিয়ন্ত্রণ করছিল। সেটি উঠে অন্য কোথাও চলে যায় এবং যখন সে সেটিকে ধরতে যায়, তখন নিজেই নিজের শত্রুদের মাঝে ফেসে যায়। যখন লুফি সেই মেয়েটিকে মারার চেষ্টা করে যেটাকে ধরতে চেয়েছিল, তখন তার হাত পিছলে যায়। মেয়েটি জানায় যে সে ছোটবেলায় স্লিপ ফল খেয়েছিল, যার ফলে প্রতিটি হামলা তার ওপর দিয়ে পিছলে যায়। লুফির কাছে এটি খুব মজাদার মনে হয় এবং সে ভাবে যে এদের সাথে লড়াই করা আনন্দদায়ক হবে। তাদের লড়াই শুরু হয়। লুফি কিছুটা দুর্বল এবং এই কারণে এই বেচারা বেশ মার খায়। এই মেয়েদের দলের নেত্রী লুফিকে ধরে ফেলে এবং তাকে হাত কড়া পরিয়ে দেয়, যাতে সে তার হাত পা প্রসারিত করার শক্তি ব্যবহার করতে না পারে। এরই মধ্যে আমরা এক নতুন চরিত্রের সাথে পরিচিত হই, স্মোকার, যে সমস্ত জলদস্যুদের বিরোধী এবং তাদের ধরে মেরে ফেলতে চায়। সে জানতে পারে যে লুফি তাদের দ্বীপে এসে গিয়েছে, তাই সে তার সন্ধান শুরু করে। সে জানতে পারে যে মেয়েটি আগে জোরোকে তলোয়ার পেতে সাহায্য করছিল, সেই ছিল তার স্মোকারের গুপ্তচর। সে তার বসকে সেই মেলায় নিয়ে যায় যেখানে লুফি ছিল। দেখা যায় যে লুফির দলও লুফিকে বাঁচাতে এসেছে। তারা সেই মেয়েটির সাথে লড়াই করতে শুরু করে যে লুফিকে ধরে রেখেছিল এবং যে তাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল। যখন তলোয়ার চালানো মেয়েটি জোরোকে লড়াই করতে দেখে, তখন সে জলদস্যু হওয়ার জন্য অনুতাপ করে, কারণ সে তার দক্ষতায় মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখানো হয় যে লুফির দল মেয়েটির থেকে বাঁচতে তার উপর বোমা দিয়ে হামলা করে দেয়।
যে তাকে মনে রাখে তাকে আঘাত করে, কিন্তু স্মোকার এই কঠিন সময়েও লুফিকে হাসতে দেখে। একদা মহান জলদস্যু যে সবার কাছে কেবল একজন হিরো ছিল, এখন তার কাজ ছিল লুফিকে ধরা। তার পুরো দল এখন লুফির দলের সাথে লড়াই করতে শুরু করে। লুফি নিজের প্রাণ বাঁচাতে এবং স্মোকারকে মারার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এখানে আমরা জানতে পারি যে স্মোকারের কাছেও একটি শক্তি আছে। সে নিজেকে ধোঁয়ায় পরিণত করতে পারে, যার ফলে লুফির কোনো আক্রমণই তার ওপর কাজ করে না। তবুও সে লুফিকে খুব বাজেভাবে পেটায়, আর বেচারি লুফি নিজের লম্বা হাত ও পা নিয়েও পালাতে পারে না। সানজি, যে লুফির দলের আরও একজন সদস্য, সে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত স্মোকার জিতে যায়, লুফিকে ধরে ফেলে এবং বলে যে তাকে জলদস্যু বলাও ঠিক নয়, সে তাকে মেরেই ফেলত। কিন্তু তখনই স্মোকারের সিনিয়র আসে এবং বলে যে না, আমার মনে হয় না এখন লুফিকে মারার সময়, ওকে একা ছেড়ে দাও। এই কারণে স্মোকারের পুরো দল চলে যায়, আর লুফি নিজের দলের সাথে নিজের জাহাজের দিকে এগিয়ে যায়। এখানে আমরা দেখি যে তলোয়ারধারী মেয়ে তাশি তখনও খুব রাগান্বিত ছিল যে জোরো তাকে জানায়নি যে সে একজন জলদস্যু। যদিও লড়াইয়ের সময় জোরো তার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু তার রাগ কমেনি। তখনই নিকু, যে আসলে লুফির দলের শত্রু, সেখানে আসে এবং তার মোকাবিলা করে। সে তাশির প্রতিভা সম্পর্কে জানে এবং তাকে নিজের দলে সামিল করতে চায়। এরই মধ্যে আমরা লুফির দলকে দেখি, যারা খুব উৎসাহিত, কারণ তারা অবশেষে নিজেদের মিশন সম্পন্ন করেছে। তারা রিভার্স মাউন্টেন দিয়ে গ্র্যান্ড লাইনে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু ভাগ্য এখানে সাথ দেয় না। একটি ভয়ানক তুফান আসে, যার ফলে তাদের জাহাজের মাছতুল ভেঙে যাওয়া থেকে বাঁচাতে লুফি নিজের বড় বড় হাতের তালু দিয়ে পাহাড়গুলোকে আঁকড়ে ধরে জাহাজকে ভারসাম্যপূর্ণ রাখে। কিন্তু হঠাৎ তাদের সামনে একটি বিশাল দেওয়াল চলে আসে। আসলে ওটা দেওয়াল ছিল না, বরং একটি বিশাল তিমি ছিল, যার নাম ল্যাবুন। যেই তিমিটি সামনে আসে, সে তার বিশাল মুখ খোলে, আর তারা জাহাজটিকে ধীর করতে বা মোড় নিতে পারে না। ফলশ্রুতি তাদের জাহাজ সরাসরি তিমির মুখে চলে যায়। লুফি যদিও নিজের বড় হাত দিয়ে পাথর আঁকড়ে ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার ধরা আলগা হয়ে যায় এবং সে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে উইলের সামনে তিমিকে দেখতে পায়, যার পেটের ভেতর এখন তার জাহাজ এবং পুরো দল রয়েছে। জ্ঞান ফিরতেই সে রেগে যায় এবং তার ওপর হামলা করতে শুরু করে, কিন্তু এতে তিমিটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তিমিকে শান্ত করার জন্য পেছনে এক নতুন ব্যক্তিকে দেখা যায়, যে কামান থেকে একটি বড় ইনজেকশন তিমির ওপর চালায়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এটি দেখে লুফি বুঝতে পারে যে এই লোক তিমির সম্পর্কে অনেক কিছু জানে। সে তাকে বলে, আমার জাহাজ এবং আমার বন্ধুরা, আমরা তিমির পেটের ভেতরে আছি, আর আমি তাদের বাঁচাতে চাই, এবং তুমি আমাকে সাহায্য করবে। তিমির পেটের ভেতর লুফির দল দুজন অদ্ভুত মানুষের দেখা পায়, মিস্টার নাইন এবং মিস ওয়েডনেস। দুজনেই খুব অদ্ভুত এবং প্রচণ্ড শক্তিশালী। তারা বিনা কারণে মানুষের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তারা মিস্টার নাইনকে হারিয়ে দেয় এবং মিস ওয়েডনেসকে ধমক দিয়ে লড়াই থামিয়ে দেয়। তারা তাদের বন্দি করে নেয়, আর তাদের কথোপকথন থেকে জোরো জানতে পারে যে তারা ব্রোক ওয়ার্ক নামের একটি গোষ্ঠীর হয়ে কাজ করে, যাদের একজন নেতাকে জোরোর দল মেরে ফেলেছিল। এরই মধ্যে জারেন, জেফ স্মোকারের সাথে এই ব্রোক ওয়ার্ক কমিউনিটি সম্পর্কে কথা বলছিল। তারা এই কমিউনিটিকে বিশ্বের জন্য অনেক বড় হুমকি মনে করত, কারণ এরা নিষ্পাপ মানুষকে মারছিল এবং তাদের ওপর রাজত্ব করছিল। তাদের পুরো গোপন কমিউনিটি সবসময় লুকিয়ে থাকত। তাদের নাম, নম্বর, দিন বা মাসের ওপর ভিত্তি করে হতো, আর সবথেকে বিশেষ ব্যাপার এই ছিল যে কখনো কেউ তাদের ধরতে পারেনি। এখানে জেনারেল স্মোকারকে জানায় যে তাদের লিডারের নাম মিস্টার জিরো, এবং সব কিছু নিয়ন্ত্রণ করার জন্যে তাদের যে কোনো মূল্যে জিরোকে ধরতে হবে এবং মারতে হবে। শেষ দৃশ্যটি কেটে যায়। লুফি, যে ওই দ্বীপে আটকে ছিল এবং নিজের বন্ধুদের জন্য খুব চিন্তিত ছিল, মিস্টার ব্রোকার্সকে বলে, যাই হয়ে যাক না কেন, আমাকে আমার বন্ধুদের বাঁচাতেই হবে। আমাকে বলো এটা কিভাবে করতে হবে। ব্রোকার্স জবাব দেয়, আমি কিছুই করতে পারবো না। তিমিটি রাগান্বিত এবং সামনের দেয়ালটি ভাঙার চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় সে পুরোপুরি চক্কর খেয়ে যায়। সে পরোয়া করে না যে সে কত মানুষকে গিলে ফেলেছে। সে তাদের প্রাণ নিয়েছে। ব্রোকার্স বলে যে আগে সে এমন ছিল না, সে ছিল একটি খুব বন্ধুত্বপূর্ণ তিমি। একবার সে পথে দেখা হওয়া একটি দলের সাথে বন্ধুত্ব করে ফেলেছিল, যাদের নাম ছিল রম্বাস পাইরেটস বা রুম্বা পাইরেটস। সে সবসময় তাদের সাথে থাকত, কিন্তু তার বিশাল দেহকাঠামোর কারণে সে গ্র্যান্ড লাইনের ভেতরে যেতে পারছিল না, আর রম্বাস পাইরেটসদের সেখানে যেতে হতো। এই তিমির সাথে সফর করা তাদের জন্য অনেক বড় সমস্যায় পরিণত হয়েছিল। তো আমি তাদের সতর্ক করেছিলাম, তোমরা নিজেদের মিশন একাই পূরণ করো। এই সময় আমি এই দ্বীপে থেকে তোমাদের তিমির খেয়াল রাখব। তারা মেনে নিল এবং তিমিটিকেও বোঝানোর চেষ্টা করল, কিন্তু এখন 50 বছর কেটে গিয়েছে। ওই লোকেরা ফিরে আসেনি, তাই ওই তিমিটি এখনও রাগান্বিত ছিল।
আমি মাঝে মাঝে ওই তিমির রাগ শান্ত করার জন্যে একটি বিশেষ সুর বাজাই, যা ওই জলদস্যুদের বাঁচিয়েছিল, কিন্তু এটি সবসময় কাজ করে না। এটি শুনে লুফি আশার একটি আলো দেখতে পেল। সে উইলের কাছে গেল এবং গান গাইতে শুরু করল। সেই সময় উইল খুব রাগান্বিত ছিল এবং তার বন্ধুদের প্রাণ বিপদে ছিল। শুরুতে উইল খুব একটা প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু যখন লুফি গান চালিয়ে গেল এবং শেষ করল, তখন তিমিটি খুব আবেগপ্রবণ হয়ে পড়ল এবং নিজের পেট থেকে তার বন্ধুদের বাইরে বের করে দিল। সে তার বন্ধুদের দেখে খুব খুশি হলো। এখন ল্যাবন তার বন্ধু হয়ে গিয়েছিল এবং সে নিজের মুখে নিজের জলদস্যু চিহ্ন এঁকে নিয়েছিল। এরপর লুফি ল্যাবনকে বলল, এই পাহাড়গুলো ভাঙার চেষ্টা করো না, না হলে আমাদের বন্ধুত্বের এই চিহ্ন মুছে যাবে। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে তোমার পুরনো বন্ধুদের মতো ধোঁকা দেব না এবং নিশ্চয়ই ফিরে আসব। তারপর তারা গ্র্যান্ড লাইনে নিজেদের যাত্রা আবার শুরু করে, যেখানে লুফির দেখা হয় মিস ওয়েডনেসের সাথে, যে তার দলের কবজায় ছিল। সে ওয়েডনেসের সাথে কথা বলে এবং তাকে খুব একটা বিপজ্জনক মনে হয় না, তাই সে তাকে খুলে দেয়। এটি দেখে মিস্টার নাইন ভাবে লুফি খুবই বোকা, সে তাকেও খুলে দেবে, কিন্তু লুফি কিছুই করে না। তখনই মিস ওনেস মিস ওয়েডনেস সবাইকে জানায় যে সে কাছেই একটি দ্বীপ দেখতে পাচ্ছে। সবাই খুব খুশি হয়ে যায়, কারণ এটি গ্র্যান্ড লাইনের উপর তাদের প্রথম দ্বীপ ছিল। যখন তারা উদযাপন করছিল, মিস ওনেস জলে ঝাঁপ দেয়, নিজের বন্ধু মিস্টার নাইনকে মুক্ত করে এবং তাদের ধরাছোঁয়ায় পালিয়ে যায়। কিন্তু তাদের পালিয়ে যাওয়ার কোনো পরোয়া হয় না এবং তারা নিজেদের আনন্দে মেতে দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছে তারা আরও বেশি উৎসাহিত হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে ওখানকার মানুষ, তারা খুব মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ ছিল এবং জলদস্যুদের পছন্দ করত এবং তাদের গল্পগুলো খুব মন দিয়ে শুনত। এটি শুনে সবাই স্বস্তি পেল এবং পুরো মন দিয়ে এই জাজিরা দ্বীপের আনন্দ নিতে লাগল। কিন্তু শীঘ্রই তারা সত্য জানতে পারল, এই দ্বীপের মানুষ অতিথি পরায়ণ ছিল না, বরং বাউন্টি হান্টার ছিল, যাদের কাজ ছিল জলদস্যুদের ধরা এবং মেরে ফেলা। তারা এখানে হাজার হাজার জলদস্যুদের জন্য কবরও বানিয়ে রেখেছিল। এটি জানতে পেরে জোরো একাই তার 3টি তলোয়ার দিয়ে এই দ্বীপের সবথেকে বেশি বাউন্টি হান্টারদের শিকার করে, লড়াইয়ে তাদের মারতে মারতে। মিস্টার নাইন, যে পুরো লড়াই দেখছিল, রাগান্বিত হয়ে তার বাকি লোকেদের বলে যে এই লোকেরাই তাদের নেতা মিস্টার সেভেনকে মেরেছে। এতে তাদের ক্রোধ আরও বেড়ে যায় এবং তাদের লড়াই আরও জোরালো হয়ে ওঠে। লড়তে লড়তে তারা ব্রক্স এজেন্টদের সম্পর্কে একটি রহস্য জানতে পারে। প্রতিটি সদস্য নিজের নাম নয়, বরং একটি কোড ব্যবহার করে। কোড নম্বর যত ছোট হয়, সে তত বেশি শক্তিশালী হয়। যাই হোক, অনেকগুলো আততায়ী এখানে আসে, যাদের সে একাই মেরে ফেলে। এরপর মিস্টার নাইনের পাশাপাশি সে একাই মিস্টার নাইনের আরও একজন সঙ্গী মিস মান্ডের সাথেও লড়াই করতে শুরু করে। যদিও মিস মান্ডে খুব শক্তিশালী ছিল এবং তার সাথে লড়াই করা সহজ ছিল না, সে আজ তার সমস্ত প্রশিক্ষণ কাজে লাগায় এবং অবশেষে জোরো দুজনকেই মারতে সক্ষম হয়। তারপর পেছন থেকে হামলা করার শেষ খুনিকে মেরে সে 100 জন খুনি মারার শততম শিকার পূর্ণ করে। এখন এখানে আমাদের কাহিনীর শুরুতে দেখানো নিকোর 2 সঙ্গীকে দেখানো হয়, যারা মিস ভ্যানেনস্টেডে এবং এই দ্বীপের নেতাকে মেরে ফেলতে চায়, কারণ তারা জানতে পেরেছে যে দুজনেই ব্রক সম্প্রদায়ের ভেতরে লুকিয়ে থাকা গুপ্তচর। এই সমস্ত জটিলতা বোঝার জন্য লুফি তাকে জিজ্ঞেস করে যে যদি তারা তোমারই দলের হয়, তবে তারা কেন তোমাকে মারতে চায়। মিস ভ্যানেনস্টেডে এখন তার কাছে আর মিথ্যে বলে না এবং জানায় যে তার আসল নাম ভ্যানেনস্টেডে নয়, আমি আসলে অ্যালাবাস্টা রাজ্যের রাজকুমারী ভিভি, সে বলে, আর এই লোকটি আমার নিরাপত্তা কর্মকর্তা। আমি ব্রক সম্প্রদায়ের ভেতরে এসে এটি জানতে পেরেছি যে এই লোকেরা কিভাবে আমার রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করছে, যাতে আমি সেটি বাঁচাতে পারি। ভিভি লুফিকে আরও জানায়, ব্রক ওয়ার্কের লিডার হল মিস্টার জিরো, যে বিশ্বের 7 জন ওয়ারলর্ডস এর একজন এবং আসল নাম হল স্যার ক্রোকোডাইল। ক্রোকোডাইলের কাছে সুনা সুনা নোমি আছে, যার ফলে তার শরীর বালিতে পরিণত হয়। সে যে কোনো জিনিসকে ছাইয়ে পরিণত করতে পারে এবং সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে। সে আমাদের আলাবাস্টা রাজ্যের ওপর হামলা করতে চায়। সে সেখানে একটি জেল তৈরি করতে চায়, যাতে ওখানকার মানুষকে আমার বাবার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে এবং ষড়যন্ত্রের শক্তি অর্জন করতে পারে। ভিভির কাহিনী শুনে লুফি এবং তার দল ভিভিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা তাকে তার রাজ্য পর্যন্ত নিয়ে যাবে এবং তাকে বাঁচাবে। রাজকুমারী ভিভিকে সাথে নিয়ে তারা নিজেদের নৌকায় উঠে পড়ে এবং নিজেদের শত্রুদের হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। ভিভির কারু শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মোকাবিলা করে। অবশেষে সে তাদের একটি বোমার আঘাতে মারা যায়। এতে ভিভি খুব দুঃখিত হয়। নিকোর সঙ্গীরা পুরো দ্বীপে ঘুরে বেড়ায় এবং দেখতে পায় যে মিস্টার নাইন মারা যায়নি, সে কেবল আহত। তারা মিস্টার নাইনকে মিস ভ্যানেনস্টে সম্পর্কে সত্য বলে যে সে আসলে অ্যালাবাস্টার রাজকুমারী ভিভি, যে তাদের সাথে গুপ্তচর হিসেবে কাজ করছিল, এবং তারা তাকে মেরে ফেলার জন্য বলে।
কিন্তু মিস্টার নাইন মানা করে দেয় এবং বলে সে যেই হোক না কেন সে আমার সঙ্গী ছিল আর আমি তাকে কখনো মারব না। এর আগে তারা মিস্টার নাইনকেও মেরে ফেলল। অন্যদিকে তাদের জাহাজে আবার একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে সবাই খুব বিচলিত, কারণ ভিভি উদাস ছিল। সে সবাইকে নিজের গল্প শোনাচ্ছিল। তখনই হঠাৎ কোথাও থেকে ফুল জন্মাতে লাগলো। ওপরে তাকিয়ে জানা গেল যে মিস নিকো রবিন চলে এসেছে, যাকে আমরা সিজনের শুরুতে দেখেছিলাম। তারা সবাই তার বিপজ্জনক শক্তির কথা জানত, তাই তারা ঘাবড়ে গেল। সে 1 মিনিটের মধ্যেই তাদের সবার উপর হামলা করে দিল, কিন্তু কাউকেই মারল না। মজাদার বিষয় এই ছিল যে সে তাদের সম্পর্কে সব কিছু জানত। সে এটাও জানত যে ভিভি অন্য কোনো গ্রুপের জন্য গোয়েন্দাগিরি করছে। যাই হোক, তাকে নিয়ে কোনো ভয় ছিল না। সে তাদের কিছু সতর্কতা দিল এবং লুফিকে বলল যে সে যেন লিটল গার্ডেন নামের একটি দ্বীপে যায়। সেখানে তাকে অনেক শত্রুর মোকাবিলা করতে হবে। সে কোনো নতুন দ্বীপে যেতে পারে, আর আমি তাকে একজন ন্যাভিগেটর ইটার্নাল পোজ দেব। কিন্তু লুফি ন্যাভিগেটরটিকে ভেঙে ফেলে এবং বলে, এটি আমার জাহাজ, আমি এর ক্যাপ্টেন এবং আমি ঠিক করব এটি কোথায় যাবে। লুফি লিটল গার্ডেন যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের নিকো এবং তার দলের থেকে ভয় পাওয়া উচিত, কারণ তাদের কাছেও অদ্ভুত সব শক্তি আছে, কিন্তু সে ভয় পায় না। অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছালো, একটি অনন্য দ্বীপ। ওখানকার চারাগাছ এবং গাছপালা, এমনকি ফলমূলও অনেক বড় বড়, আর সেখানে ডাইনোসরও আছে। তারা 8টি ডাইনোসরের সাথে লড়াইও করে। সেখানে তারা 2জন বিশালাকায় মানুষ পায়, যাদের নাম ডোরি এবং ব্রোগি। এখানে নামি এবং তার একজন সঙ্গীকে এক বিশাল দানব ধরে ফেলে। অন্যদিকে লুফি এবং ভিভিকে অন্য বিশাল দানবটি ধরে ফেলে। শুরুতে তারা ভয় পেয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে যে দানবরা তাদের ক্ষতি করতে চায় না, তারা শুধু তাদের সাথে কথা বলতে চায়। এই জোড়া দানবদ্বয় সবাইকে জানায় যে তারা দুজনেই অন্য দ্বীপ থেকে লড়াই করতে এসেছে। তারা বহু বছর ধরে একে অপরের সাথে লড়াই করছে এবং তাদের এটাও মনে নেই যে তাদের লড়াইয়ের শুরু কিভাবে হয়েছিল। কিন্তু দুজনেই সততার সাথে লড়াই করে এবং তাই এখনও পর্যন্ত কেউ জিততে পারেনি, কারণ দুজনের শক্তি সমান। এখন এখানে দেখানো হয়েছে যে তাদের 2 শত্রু যারা আগে তাদের পেছনে ছিল, তারাও এই দ্বীপে চলে এসেছে। তারপর তারা একজন এজেন্টের সাথে দেখা করে, যার নাম মিস্টার 3, যে তাদের বলে যে আমি তোমাদের সাহায্য করতে এসেছি, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, লুফির গ্যাংকে খতম করা। আর এর জন্য আমার একজন সঙ্গী এখানে আগেই কাজ শুরু করে দিয়েছে। দেখানো হয় যে একটি মেয়ে এই লোকেদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং তাদের শরীরের উপর অদ্ভুত রঙের চিহ্ন তৈরি করে। আমরা মিস্টার 3 সম্পর্কেও আরও কিছু জানতে পারি। তার কাছে একটি শক্তি আছে যাকে ডোরো নোমি মোম শক্তি বলা হয়, যার ফলে সে নিজের শরীর থেকে মোমের মতো পদার্থ বাইরে বের করতে পারে। এই মোম শুকিয়ে লোহা থেকেও বেশি শক্ত হয়ে যায়। তারপর 2 বড় দানবকে লড়াই শুরু করার আগে দুজনেই একে অপরকে সম্মান জানায়। জানা যায় যে তারা শ্রেষ্ঠ যোদ্ধা ছিল এবং সব সময় লড়াইয়ের আগে একে অপরকে সম্মান জানাত। লড়াইয়ের আগে দুজনেই নিজ নিজ পানীয় ড্রিঙ্ক পান করে। আর জানা যায় যে লুফির শত্রুরা এক দানবের পানীয়তে বোমা লুকিয়ে রেখেছিল, যা লড়াই চলাকালীন কিছু সময় পর ফেটে যায়। যখন দানবটি বরফের টুকরো নেয়, তখন তার মুখ দিয়ে ধোঁয়া বের হয়। যখন সে দুর্বল হয়ে পড়ে, তখন অন্য দানবটি তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে, আঘাত করে। এখানে তারা বুঝতে পারল যে এই লড়াই ধোঁকা দিয়ে জেতা হয়েছে এবং সে অন্য যোদ্ধাকে এই কথা জানিয়ে দিল, যাতে অন্য যোদ্ধা খুব দুঃখিত হলো, কারণ ধোঁকা দিয়ে পাওয়া জয় আসল জয় নয়। এখন যোদ্ধা জেদ ধরেছে যে তার সঙ্গী যোদ্ধাকে মেরেছে সেই তাকে মারবে। এরই মধ্যে একটি নতুন মেয়ে যে বাচ্চার ছদ্মবেশ নিয়েছিল সামনে আসে। যখন লুফি তাকে সাহায্য করতে যায়, তখন জানা যায় যে এই মেয়েটিও তার শত্রু। সে তার মুখে নীল রঙের চিহ্ন তৈরি করে, যাতে লুফির মন ভেঙে যায়। নিজেকে সামলাতে না পেরে সে জানা যায় যে এই মেয়েটির কাছে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করার শক্তি আছে। সে আলাদা আলাদা রঙের চিহ্ন তৈরি করে এমনটা করে থাকে। এই শক্তির কারণে লুফি কিছুই বুঝতে পারে না এবং এই মেয়েটি তার আসল লক্ষ্য খুঁজে নেয়, অর্থাৎ রাজকুমারী ভিভি। তারা ভিভিকে অজ্ঞান করে দেয় এবং যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সে লুফির সঙ্গীদের সাথে বন্দী আছে। এই লোকেরা ওই সময় একটি মোমের ঘরের ভেতরে ছিল, যার বাইরে আমরা জিম এবং জ্যাসকেও, মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইনকে দেখি, যারা তাদের শত্রু।
তাদের সেখানে মিস্টার 3 বন্দি করেছিল, যার মোম এতটাই শক্ত ছিল যে পালাতে পারেনি, এবং জোরও সেই পেইন্টের কারণে অজ্ঞান ছিল। ভিভি দ্রুত এই চালটি বুঝতে পারে এবং সবার আগে নিজের কাছে দাঁড়িয়ে থাকা মেয়ে নামির থেকে পেইন্ট সরিয়ে দেয়। এরপর তারা দুজনেই সজ্ঞানে ফিরে আসে। এরই মধ্যে আমাদের দেখানো হলো যে লুফিও সেই পেইন্টের কারণেই অজ্ঞান ছিল এবং উসোপ তাকে সজ্ঞানে আনার চেষ্টা করছিল, এই বলে যে তার বন্ধুরা বিপদে আছে, শান্তিতে নেই। সে একাই তাদের সামনে লড়তে পারে না, তাই সে একাকী বেঁচে থাকা দানবটির অর্থাৎ ব্রোগির খোঁজে বেরিয়ে পড়ে, যে এখন মিস্টার 3-র কারণে মোমের মূর্তিতে পরিণত হয়েছিল। এরই মধ্যে সানজি তাদের সঙ্গীও সেই মোমের ঘরটি খুঁজে পায়, কিন্তু যখন সে জায়গাটি খুঁজে পায় তখন নিজের সঙ্গীদের পায় না। আসলে মিস্টার 3 তাদের বাইরে বের করে নিজের মা মোম শক্তি দ্বারা তৈরি একটি বড় কেকের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। সে কেকের উপর মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, আর এখন মোম ধীরে ধীরে গলছে, যার ফলে তারা সবাই তার মূর্তিতে পরিণত হচ্ছে। সে তাদের কষ্টের পুরো সুযোগ নিচ্ছিল এবং আনন্দ করছিল। কিন্তু যখন সে দেখে যে জোরোর কিছুই হচ্ছে না, সে কেবল হাসছে, তখন সে বুঝতে পারে যে জোরো পেইন্টের প্রভাবে আছে। সে জোরোর পেইন্টও কেড়ে নেয়, আর জোরো রাগে অগ্নিশর্মা হয়ে যায়। সে নিজের তলোয়ার দিয়ে মোমের শরীরকে কাটার চেষ্টা করে, কিন্তু সবকিছু বৃথা হয়। এখন সেই ঘরে যেখানে সানজি ওই সময় ছিল, একটি ফোন পড়েছিল। মিস্টার 0 মিস্টার 3-কে জিজ্ঞেস করে, তুমি কি লুফির লোকদের মারিয়ে দিয়েছ? সানজি নিজেকে মিস্টার 3 পরিচয় দিয়ে বলে, হ্যাঁ আমি করেছি। মিস্টার 0 জানায় যে সে নিজের দুটো দানব এখানে পাঠিয়েছে যাতে তারা তাদের লাশ খেয়ে ফেলে। সে বাইরে বের হয় এবং বড় ড্র্যাগনের ওপর উড়ন্ত দানবদের দেখে, আর যেই তারা সানজিকে দেখে তার উপর হামলা করে দেয়। সানজিও সাহস দেখালো, তাকে ধরে ফেলল এবং জোরে জোরে লাথি মারল। লড়াইয়ে সে নিজেও আহত হলো, কিন্তু তারপর সাহস জুগিয়ে সে আবারও মিস্টার 0-কে কল করলো এবং বলল, তোমার সব রাক্ষস বেকার। আর তারপর সে জানতে পারে যে লুফির লোকেরা এখনও বেঁচে আছে। এরই মধ্যে উসব সেই বন্ধুকে খুঁজে পায় যাকে সবাই মৃত বলে মনে করছিল, কিন্তু আসলে সে অজ্ঞান ছিল, এবং এটি দেখে সে খুব খুশি হয়। এরপর উসব এগিয়ে যায় এবং কোনোভাবে লুফিকে খুঁজে পায়। যেখানে মেয়েটি এখন আছে সেখানেই লুফিও আছে। নিজের প্যান্ট দিয়ে তাকে ধরে সে তাকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু সে নিজের প্যান্ট দিয়ে লুফিকে পানি থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে লুফিকে তার বন্ধুদের কথা জানায় যারা বিপদে আছে। এটি শুনে লুফি খুব বিচলিত হয়ে যায় এবং সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দ্রুতই তারা সেখানে পৌঁছায় এবং মিস্টার 3 তাদের দেখে বলে, ও তুমি অনেক দেরি করে ফেলেছ। তোমার বন্ধুরা মোমের মূর্তিতে পরিণত হয়েছে। তাদের শরীর এখনও জীবিত আছে, কিন্তু তারা কিছুক্ষণ পর মারা যাবে। মিস্টার 3-র এই কথা শুনে লুফি রেগে যায়, আর যখন সে মিস্টার 3-র উপর হামলা করতে যায় তখন মিস্টার 3 পালিয়ে যায়। লুফি উসবকে নিজের বন্ধুদের বাঁচানোর কাজ দিয়েছিল, কিন্তু উসব অতটা সাহসী ছিল না। তবুও সে হার মানল না এবং জিম ও জেসের সাথে লড়াই শুরু করে দিল। সে আসলে লড়াইও করছিল না, বরং বেশি মার খাচ্ছিল। একসময় এমন এলো যে আমাদের মনে হলো উসব জেনে শুনে তাদের জোরালো ঘুষি সহ্য করছে, আর এটিই সত্যি ছিল। আসলে তাদের ঘুষির প্রভাব উসবের উপর কম হচ্ছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল মোমের মূর্তি ভাঙা, যার ফলে তার বন্ধুরা আজাদ হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমাদের লুফি এবং মিস্টার 3-এর লড়াই দেখানো হলো। মিস্টার 3 নিজের আরও অনেকগুলো মূর্তি বানিয়ে নিয়েছিল, আর লুফি বুঝতেই পারছিল না কোনটা আসল। সে আসল ছিল, সে সবাইকে ঘুষি মারল, কিন্তু কেউ ভাঙল না। তখনই পেছন থেকে মিস্টার ভ্যাক্স মিস্টার 3 এলো এবং তার ওপর হামলা করে দিল। তারপর সে পালিয়ে গেল এবং ডোরি দানবের ব্রোগির ভেতরে ঢুকে পড়ল। যখন লুফি তার পিছু নিচ্ছিল তখন সে দেখল যে ডোরিকেও সেই লোকটি মোমের মূর্তি বানিয়ে দিয়েছে, এর আগে যে সে দানবটির কিছু করতে পারত। মিস্টার 3 আসে এবং নিজের হাতগুলোকে মোমে জড়িয়ে নেয়, যার ফলে সে খুব রেগে যায়। তারপর সেই হাত ব্যবহার করেই দানবটিকে আজাদ করে, মোমকে পাহাড় থেকে ভেঙে ফেলে দেয়। তারপর সে নিজের বন্ধুদের কাছে ফিরে আসে, জেস, মিস ভ্যালেন্টাইন এবং তার সঙ্গীদের সাথে। এই লোকেদের কাছে মার খেয়ে পালিয়ে গেল, আর লড়তে লড়তে তারা একটি ন্যাভিগেটর ফেলে দিল যা আলাবাস্তা রাজ্যের ছিল, যেখানে ভিভি তাদের নিয়ে যেতে চেয়েছিল। দুই দানব একে অপরকে জীবিত দেখে খুব খুশি হলো এবং আর লড়াই না করার সিদ্ধান্ত নিল। তারা তাদের যাত্রা জারি রাখে, আর দানব তাদের খুব সাপোর্ট করে, কারণ সে জানত যে তারা খুব বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করেছে, যেমন একটি বড় সোনালি মাছ যা তাদের জাহাজকে প্রায় খেয়েই ফেলছিল। কিন্তু দানব পানির ভেতর থেকে এত জোরালো ঢেউ তৈরি করল যে মাছটি পানির শক্তিতে 2 টুকরো হয়ে ভেঙে গেল। সব কিছু ঠিকঠাক চলছিল যে হঠাৎ নামি অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে আমরা দেখি যে নিকো, রবিন, মিস্টার 0-র কথায় একজন নিষ্ঠুর রাজার সাথে দেখা করে যাতে সে লুফি এবং তার দলকে ধরতে তাকে সাহায্য করে। রাজা তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন সাহায্য করবে। নিকো তাকে একটি ড্র্যাগন ফ্রুট খেতে দেয় যা তাকে অদ্ভুত শক্তি দেবে। অন্যদিকে নৌকায় আমরা দেখি যে নামি 4 দিন পর সজ্ঞানে ফিরে আসে এবং জানা যায় যে তাকে একটি বিষাক্ত পোকা কামড়ে আহত করেছে, যা পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তারা খুব করে সাহায্য খুঁজছিল, কিন্তু তারা আশেপাশে কোনো দ্বীপ দেখতে পেল না, আর এখন তারা একটি বরফে ঢাকা জায়গায় পৌঁছে গিয়েছে।
তাদের ভাগ্য সঙ্গ দেওয়া ছেড়ে দিচ্ছিল, তখনই তারা কাছেই একটি দ্বীপ দেখল যার সম্পর্কে ভিভি জানত। ওটা ছিল ড্রাম কিংডম। এখানকার মানুষ খুব ভালো ছিল, আর সে জানত যে সেখানে অনেক ডাক্তারও আছেন। কিন্তু ভেতরে যাওয়ার আগে সে একটি শর্ত রাখল যে কেউ যেন তার সম্পর্কে না জানে, কারণ ড্রাম কিংডম এবং আমাদের কিংডম আলাবাস্তা আগে শত্রু ছিল। যখন ভিভি তাদের কারণ জিজ্ঞেস করে, তখন কাহিনী অতীতে ফিরে যায়। আমাদের ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটি মিটিং দেখানো হয়, যেখানে আমরা ছোট ভিভিকে দেখি। সেটি ছিল সেই বৈঠকে এই রাজ্যের রাজা ওয়াপল এবং তার বাবার মধ্যে জোরালো বিতর্ক হলো। তারা লড়াইও করে ফেলল। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, আর পুরুষরা রাজ্যের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ তাদের ভেতরে আসতে দেয় না। তাদের মধ্যে ঝগড়াও হয়ে যায়, কিন্তু ভিভি তাদের বোঝায় যে তাদের শান্ত থাকা উচিত। তখনই ডেল্টনার নামের এক লোকের ভাই আসে এবং সে তাদের কাছে মিনতি করে যে তারা যেন তাদের যেতে দেয়, তাদের সঙ্গীর চিকিৎসার প্রয়োজন। তো সে তাদের ভেতরে নিয়ে যায়, কিন্তু বলে যে এখন এখানে কোনো ডাক্তার কাজ করে না, কারণ নির্দয় রাজা হামলার সময় সে সমস্ত ডাক্তারদের তাড়িয়ে দিয়েছিল এবং নিজের মানুষদের এখানে মরার জন্য ছেড়ে দিয়েছিল। আর তখন থেকে আমি এই সব মানুষদের হেফাজত বা রক্ষা করছি। এই খবর শুনে তারা খুব দুঃখিত হলো, কিন্তু লোকটি তাদের বলে যে ভয় পাওয়ার দরকার নেই। ওই পাহাড়ের চূড়ায় এখনও একজন জাদুকরী বাস করে, আর সেও একজন ডাক্তার। সে তাদের নিশ্চয়ই সুস্থ করে দেবে। শুরুতে তারা জাদুকরীর নামে ভয় পেয়ে যায়, কিন্তু লুফি সিদ্ধান্ত নেয় যে আর দেরি না করে লম্বা রাস্তা নেওয়ার বদলে নিজের সঙ্গীকে কোলে নিয়ে সরাসরি খাড়া পাহাড় বেয়ে উঠবে। স্মোকার এবং তাশি অন্যদিকে ছিল, যারা ব্রোডক দলের সাথে মিলে ডোর ধরার চেষ্টা করছিল। সবাইকে একটি দ্বীপের দিকে দৌড়াতে দেখে তারা তাশির সাথে কিছু খুনিকে ধরে ফেলে, কিন্তু তাশি তাদের মারে না এবং স্মোকার তার এই কথার প্রশংসা করে। জানা যায় যে এটি মিস্টার 11 ছিল, যাকে তারা এখন নিজেদের নেতা মিস্টার 0কে খোঁজার জন্য ধরতে চেয়েছিল। এখানে আমরা ভিভি এবং ডাল্টনকে আবার একসাথে দেখি এবং জানা যায় যে তারা আগেও একই মিটিংয়ে দেখা করেছিল। ভিভি পুরো মিটিংকে চুপি চুপি শুনছিল, যদিও গার্ডরা তাকে এমন করতে নিষেধ করছিল, কিন্তু যেহেতু তার বিশ্বাস ছিল যে সে পরবর্তী রাজকুমারী হবে, তাই তার সব কিছু জানা জরুরি ছিল। এরই মধ্যে ওয়াইপার অর্থাৎ ওয়াপল, যে একজন দুষ্ট রাজা ছিল, সে ভিভির বাবার সাথে লড়াই করেছিল। যখন সে রাগে বাইরে বেরোলো, তখন সে ভিভিকে দেখল এবং রাগে তাকে থাপ্পড় মারল। যখন ভিভির গার্ডরা এর প্রতিশোধ নিতে এগিয়ে এলো, তখন ভিভির লড়াই থামিয়ে দিল, কারণ সে জানত যে যদি লড়াই বাড়ে তবে এটি যুদ্ধ পর্যন্ত পৌঁছাতে পারে। ডেল্টন সেদিন জানতে পারল যে মেয়েটি অত্যন্ত বুদ্ধিমান। এই মুহূর্তে আমরা দেখি যে ভিভি গভীরভাবে বেচাইন ছিল, কারণ তার রাজ্য একসময় বিশ্বের সবথেকে সেরা বলে গণ্য হতো। তার ওষুধ পুরো বিশ্বে বিখ্যাত ছিল, আর এখন তার মানুষ চিকিৎসার জন্য ব্যাকুল। এখন সে নিজের রাজ্যের জন্য কিছু করতে চায়, পাশাপাশি সেটিকে বাঁচাতেও চায়। সিন কাট হয় লুফির উপর, যে এখনও বীরত্বের সাথে পাহাড় বেয়ে উঠছে, কিন্তু অবস্থা খুব খারাপ। তার সাহস প্রায় ভেঙে পড়েছে এবং সে পড়ে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে লুফি তাকে দেখে নিজের ঘাড় প্রসারিত করে, তাকে মুখ দিয়ে ধরে ফেলে এবং পাহাড়ের ওপর ছুঁড়ে দেয়। তারপর ওই লোকেরাই নিজে পৌঁছায়। প্রাসাদ এখন তাদের সামনে, কিন্তু তাদের শক্তি কম এগিয়ে যাবার জন্য। ঠিক সেই সময় তাদের সামনে একটি দানব জ্বলে এলো এবং লুফি সাহায্য চাইতে চাইতে অজ্ঞান হয়ে গেল। তারপর দৃশ্যটি কেটে গেল। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফিরল, তখন তারা একটি বাড়ির ভেতরে ছিল। নামি সবার আগে একটি ছোট পশুকে দেখল, যে তাকে দেখা মাত্রই লুকিয়ে পড়ল। জানা গেল যে ওই ছোট পশুটি মানুষের মতো কথা বলতে পারে, আর এখন সে জাদুকরীর সাথে মিলে নামির ওষুধ ঠিক করছে। তারা জানালো যে পশুর কামড়ানোর কারণে বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, আর এখন নামিকে ততক্ষণ এখানেই থাকতে হবে যতক্ষণ না কেক অর্থাৎ ওষুধের মিশ্রণ তৈরি হয়। এরই মধ্যে লুফি ঘাবড়ে গিয়ে ভেতরে আসে এবং তাদের বলে যে এই ডাইনি তাকে খেয়ে ফেলবে। সে তাকে এত দীর্ঘ সময় পানির নিচে রেখেছিল। ওই ছোট রাক্ষসটি বোঝায় যে এই সব তার প্রাণ বাঁচানোর জন্য ছিল। সে ঠান্ডায় মরে যাচ্ছিল, তাই তাকে গরম পানিতে রাখা হয়েছিল যাতে তার শরীরের তাপমাত্রা ঠিক হয়ে যায়। এই মিষ্টি রাক্ষসটিকে কথা বলতে দেখে লুফি খুব খুশি হয়ে যায়, একদম বাচ্চার মতো। এখন সে ডাক্তারের কাছে এই রাক্ষসটি সম্পর্কে প্রশ্ন করে। রাক্ষসটি জানায় যে এটি অনেক পুরনো কাহিনী। তার কাহিনীর সাথেই দৃশ্যটি অতীতে চলে যায় এবং আমরা একটি বড় রাক্ষসকে জঙ্গলের দিকে দৌড়াতে দেখি, যে মানুষের গুলি থেকে বাঁচার চেষ্টা করছিল। মহিলা অর্থাৎ ডাক্তার কুরেইহা জানায় যে ওই সময় আমিও একই জঙ্গলে ছিলাম, আর সেখানে একজন ডাক্তার ছিল যার নাম হিরো। আমরা সেখানে লুকিয়েছিলাম কারণ রাজা সমস্ত ডাক্তারদের রাজ্য থেকে বের করে দিচ্ছিল। ওই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আলাদা আলাদা পথে চলব, যাতে অন্তত একজন ডাক্তার রাজ্যে থাকতে পারে।
কথা বলতে বলতে আমরা রাক্ষসটির দৌড়ানোর শব্দ এবং গোলাগুলি শুনতে পেলাম। যখন হিরো রাক্ষসটির পায়ের ছাপ অনুসরণ করল, তখন সে দেখল যে সেগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। যখন পায়ের ছাপ শেষ হলো, তখন সে এই ছোট রাক্ষসটি খুঁজে পেল। সে তার নাম রাখল চপার, আর তারপর হিরো সে তাকে নিজের সাথে নিয়ে গেল। কিছুদিন পর ডাক্তার হিরো খুঁজে পেলেন যে চপার বলতেও পারত। ডাক্তার তার কথা বলার যোগ্যতা দেখে অবাক হয়ে গেলেন। তারপর তিনি বুঝতে পারলেন যে সে নিশ্চয়ই কোনো ড্র্যাগন ফ্রুট খেয়ে থাকবে। চপার ডাক্তারকে জানালো যে তারা তাকে এই জন্য মারছিল কারণ সে তাদের সামনে কথা বলা শুরু করে দিয়েছিল। সময় কাটতে লাগলো এবং দুজনে একে অপরের ঘনিষ্ঠ হতে লাগলো। হিরো বাচ্চাটিকে জলদস্যুদের দুনিয়ার সমস্ত জ্ঞান দিলেন, সাথে ডাক্তার হওয়া এবং ওষুধ তৈরির সমস্ত কৌশলও শেখালেন। এখন তারা এমন একটি ওষুধ তৈরি করতে লাগলেন যা দুনিয়ার প্রতিটি রোগের চিকিৎসা করতে পারে। চপার হিরোকে জিজ্ঞেস করল, এমন ওষুধ আমরা কিভাবে বানাতে পারি? আমার মনে হয় না দুনিয়ায় এমন কোনো ভেষজ আছে যা যে কোনো রোগের চিকিৎসা করতে পারে। তারপর হিরো তাকে জানালেন যে এমন ওষুধ সত্যি আছে। একবার যুদ্ধের সময় কিছু লোক একটি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। সেখানে একজন লোক ছিল যে খুব অসুস্থ এবং আহত ছিল। হঠাৎ তার উপর চেরি ফুলের বৃষ্টি হলো, আর কিছু সময় পর যখন সে বাড়ি ফিরল, তখন সে দেখতে পেল যে সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। গিনি চেরি ব্লসম সেই ভেষজ ছিল যা সমস্ত রোগের চিকিৎসা করতে পারত, কিন্তু একা নয়, চেরি ফুলও জরুরি ছিল। মাশরুমও দিতে হতো, যা ডেথ ভ্যালি থেকে নিয়ে আসতে হতো, যা পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিছু সময় পর চপার একটি ভয়ানক সত্য জানতে পারল যে হিরো নিজে অসুস্থ ছিলেন এবং তিনি ওই ওষুধটি সবার আগে নিজে নিতে চেয়েছিলেন। কিন্তু দিন কাটতে লাগলো আর তার আশা কমতে লাগলো যে তিনি বেঁচে ফিরবেন। যখন মৃত্যু ঘনিয়ে এলো, তখন তিনি চপারকে দাড়ি থেকে বের করে দিলেন, কারণ তিনি চাননি যে চপার তাকে মরতে দেখুক। চপার অনেক দিন দরজায় দাঁড়িয়ে রইল, দরজা খোলার অপেক্ষা করতে লাগল, কিন্তু হিরো নিজের জন্য দয়া অনুভব করতে পারলেন না। কিছুদিন পর যখন ডাক্তার নেই, কুরেইহা তাকে দেখতে এলেন, তিনিও তার অবস্থা দেখে খুব বিচলিত হলেন এবং তার উপর রেগে গেলেন। তার হিরোর উপরও রাগ হলো, কারণ তিনি চপারকে গৃহহীন করে দিয়েছিলেন। কিন্তু হিরো বললেন যে তার কাছে আর কোনো রাস্তা ছিল না। তিনি ডাক্তারনিকে নিজের জলদস্যু পতাকা এবং আরও কিছু জিনিস দিলেন এবং বললেন যে চপারের ভালোভাবে দেখাশোনা করতে, কিন্তু ডাক্তারনি মানা করে দিলেন এবং চলে গেলেন। এরই মধ্যে আমাদের দেখানো হলো যে হিরো অবশেষে চেরি ব্লসম ফুল থেকে ওষুধ বানাতে সফল হয়েছেন। সেই দিনই ক্লান্ত এবং দুর্বল চপার আবার বাড়ি ফিরে আসে। তার হাতে একটি মাশরুম আছে যা সে অনেক কষ্টে ডেথ ভ্যালি থেকে নিয়ে এসেছিল। তার অবস্থা ডেথ ভ্যালি যাত্রার পর বেশ খারাপ হয়ে গিয়েছিল। হিরো গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাকে নিজের সাথে নিয়ে নেন। তিনি সেই মাশরুম দিয়ে একটি ড্রিঙ্কও বানান যা সে নিয়ে এসেছিল এবং পান করেন। বলেন যে এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। এমনটা বলে তিনি নিজের জিনিসপত্র প্যাক করেন এবং নিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন, কারণ তিনি খবর পেয়েছিলেন যে ওখানকার মানুষ খুব অসুস্থ এবং তিনি সবার সাহায্য করতে চেয়েছিলেন। চপারও তার কাছ থেকে বিদায় নেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর যখন জাদুকরনী চপার আসতেই তাকে বলে যে হিরো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন এবং সবার সাহায্য করতে নিচে চলে গিয়েছেন। ডাইনি বলে যে এটা সম্ভবই নয়, তিনি কখনো সুস্থ হতে পারেন না। চপার জবাব দেয়, আরে আমার কথা তো শোনো, আমি ডেথ ভ্যালি থেকে একটি মাশরুম নিয়ে এসেছি, সেটা দিয়ে কফি বানিয়ে তিনি খেয়েছেন আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। মাশরুমটি দেখে ডাইনি রাগে ফেটে পড়েন এবং তাকে জোরে জোরে বকাবকি করেন। ওটা তো আসলে বিষাক্ত মাশরুম ছিল। চপার বলে, না, আমি একটি বই থেকে রিসার্চ বা গবেষণা করেছিলাম, ওই মাশরুমের ওপর একটি জলদস্যু চিহ্ন ছিল, তার মানে যে ডেথ ভ্যালিতে পেয়েছিলাম। সে বলে, তুই বোকা, এই জলদস্যু চিহ্নের মানে মৃত্যু হয়, আর তোর ভালোবাসার জন্য ডাক্তার ওই বিষাক্ত মাশরুমটিও পান করে নিয়েছেন। এটি শুনে চপার খুব দুঃখিত হয়। অন্যদিকে জাদুকরনী এখন তার উপর রাগান্বিত। চপার দৌড়ে প্রাসাদে পৌঁছায়, যেখানে হিরো প্রাসাদের সবার সামনে কথা বলছিল। সে রাজাকে বলে যে তার নিজের লোকেদের ওপর দয়া করা উচিত, ওই রাজা তাদের কারণেই আছে। কিন্তু রাজা তার কথা উপেক্ষা করে দেয় এবং তাকে মেরে ফেলে। যখন চপার পৌঁছায় তখন সে তার মৃত্যুর খবর শুনে রাগে ফেটে পড়ে এবং একটি বড় রাক্ষস হয়ে যায়। প্রাসাদে হামলা করার আগে ডাল্টন তাকে থামায় এবং বলে, হিরো তোমাকে এখানে এই অবস্থায় দেখতে চাননি, তিনি চেয়েছিলেন তুমি একজন পূর্ণাঙ্গ ডাক্তার হও এবং এখানকার মানুষের সাহায্য করো। সে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয় এবং লড়াই থামিয়ে দেয়। চপারকে বাড়ি পাঠানোর পর ডাল্টন প্রাসাদে ফিরে আসে এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে দেয়। সে ঘোষণা করে, আমি সবসময় তোমার এবং তোমার বাবার গোলাম ছিলাম, আমি সবসময় তোমার আজ্ঞা মেনে চলতাম, কিন্তু এখন থেকে আমি তোমার আজ্ঞা মানব না, কারণ তোমরা মানুষকে দমন করো। এটি শুনে
রাজা রাগান্বিত হয়ে যান এবং নিজের সৈন্যদের ডাল্টনকে মারার আদেশ দেন, কিন্তু বেশিরভাগ সৈন্য ডাল্টনের মোকাবিলা করতে অস্বীকার করে, কারণ ডাল্টন নিজে একজন জেনারেল ছিলেন। রাজা কেবল নিজের সবথেকে বিশ্বস্ত কিছু লোককেই মারেন। এরই মধ্যে চপার আবারও ডাইনির কাছে ফিরে আসে এবং তাকে বলে যে সে যেন তাকে একজন পূর্ণাঙ্গ ডাক্তার বানিয়ে দেয়, যাতে হিরোর ইচ্ছা পূরণ হতে পারে। ডাইনি রাজি হয়ে যায় এবং তারা একসাথে থাকতে শুরু করে। তারপর কাহিনী বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে মানুষ ডাইনির কথায় গভীরভাবে প্রভাবিত। বর্তমানে আমাদের দেখানো হয় যে ডাল্টনের সাথে লুফির বাকি সমস্ত সঙ্গীও ছিল, যার মধ্যে জোরও সামিল ছিল। কথা বলতে বলতে ডাল্টন কোনো বিপদ অনুভব করল। পরের মুহূর্তেই যখন সে তদন্ত করতে গেল, তখন সে দেখতে পেল যে যেই রাজা তাকে ধোঁকা দিয়েছিল সে নিজের লোকদের পাঠিয়েছে যাতে তারা তাকে ধরে রাজ্যের রক্ষা করতে পারে। তারপর তারা তাকে ধরে ফেলে এবং ওয়াপলের কাছে নিয়ে যায়। জানা গেল যে ওয়াপল কই ফলটি খেয়ে নিয়েছে যা নিকো তাকে দিয়েছিল, আর এখন তার কাছে প্রচণ্ড শক্তি ছিল যাতে সে ডাল্টনকে তার কাজের শাস্তি দিতে পারে। এখন যখন সে নিজের মুখ খুলল, তখন তার মুখ থেকে অদ্ভুত সব অস্ত্রশস্ত্র বেরোলো। সারা ক্রেডিট ড্র্যাগন ফ্রুট বা ডেভিল ফ্রুটের শক্তির কাছে যায়। এরই মধ্যে নিকো ভিভির সাথে দেখা করে এবং জানায় যে সে এখন নিজের রাজ্য থেকে অনেক দূরে আছে, আর সে তার আগে নিজের মিশন পূর্ণ করে নেবে। তুমি জানো তুমি ওখানে পৌঁছাতে পারবে না, কারণ তুমি এখনও ডাল্টনের সাথ দিচ্ছ, অথচ কিং ওয়াপল ডাল্টনকে মারার জন্যে একটি বিশাল ফৌজ পাঠিয়ে দিয়েছে। এটি শুনে ভিভি খুব ভীত হয়ে পড়ে, আর নিকো সেখান থেকে চলে যায়। এরই মধ্যে উসব দূর থেকে ওয়াপলের সৈন্যদের আসতে দেখে, যারা ভয়ানক রাক্ষসে রূপান্তরিত হয়ে গিয়েছে। লোহার বর্মযুক্ত কবচ পড়ে আছে, যাদের আঘাত করা প্রায় অসম্ভব ছিল। এই সময়ে তারা সিদ্ধান্ত নিল যে সবার আগে লুফিকে ডাকা হোক। ভিভি একটি বিশেষ তীর লাগালো এবং দুবার তীর ছোড়ার পর সে দ্রুত পাথরের চূড়ায় পৌঁছে গেল। যখন ভিভি ওপরে এলো এবং বিপদের কথা জানালো, তখন লুফি ছাড়া সবাই ভীত ছিল, কিন্তু লুফির কোনো ভয় ছিল না। সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল এবং ডাইনির কাছে সাহায্য চাইল, কিন্তু ডাইনি বলল, আমি এই লড়াইয়ে পড়তে চাই না। ওয়াপল আগেই বিপজ্জনক ছিল, আর এখন ড্র্যাগন ফ্রুট খাওয়ার পর কে জানে সে কী হয়ে গিয়েছে। চপার তাকে মানানোর চেষ্টা করে। ডাক্তারের কাজ হলো মানুষের সাহায্য করা, কিন্তু জাদুকরি বা কুরেইহা তা শুনতে অস্বীকার করে। সে ঠিক সেই জায়গাতেই ডাল্টনকে আহত অবস্থায় পায় যেখানে সে গিয়েছিল, কিন্তু সে দেখে যে ডাল্টন এখনও দাঁড়িয়ে আছে মজবুত সংকল্পের সাথে। জাদুকরি তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ এবং কি করতে চাও? ডাল্টন বলে, আমি এখনও আমার মানুষদের বাঁচাতে চাই। জাদুকরি তাকে বলে, ব্যাস, আমার সামনে নিজের মিথ্যেগুলো নামিয়ে রাখো। আমি জানি যে হিরো বা হিরো লোক তোমার কারণেই মারা গিয়েছে। ডাল্টন বলে, আমি মানছি এটা আমার ভুল ছিল, কিন্তু সেই সময় আমি আমার মানুষদের বাঁচাতে চেয়েছিলাম। ব্যাস, আমি তখন তোমাকে কেন ধোঁকা দিয়েছিলাম, আর আজও আমি আমার জনতাকে বাঁচাতে চাই। এই বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায় এবং জাদুকরি, যে লড়াইয়ে জড়াতে চাইছিল না, বাধ্য হয়ে ডাল্টনকে সাহায্য করে। এরই মধ্যে আমাদের দেখানো হয় যে ওয়াপেল টাওয়ারে ঢুকে পড়েছিল ভিভিকে মারার জন্যে। আসলে নিকোর সাথে তার চুক্তি ছিল যে আগে লুফির দলকে মারবে এবং তারপর ভিভিকে। যেই সে ভিভির ওপর হামলা করতে যায়, লুফি নিজের বড় হাতের তালু দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এই সময়েই নিচের রাজ্যে আমাদের একটি ভয়ঙ্কর পরিস্থিতি দেখানো হয়। বড় মুখওয়ালা, দুই মাথা এবং দুই শরীরওয়ালা রাক্ষস হামলা শুরু হয়ে গেল, কিন্তু তাদের কোনো আঘাতই ওদের উপর প্রভাব ফেলে না। জোরো এবং বাকি রাজ্যবাসী নিজেদের স্বাধীনতার জন্য লড়ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। উসব সমাজ সাহায্যে এগিয়ে আসে এবং দানবদের উপর আগুনের গোলা ছোড়ে, কিন্তু দানবরা তবুও পালিয়ে যায়। তারপর দৃশ্য ওপরের প্রাসাদে দেখানো হয়, যেখান থেকে ওয়াপল লুফিকে প্রথম আঘাত করেছিল। সে লুফিকে মারতে চায়, এর জন্য সে নিজের মুখ বড় করে এবং মুখের ভেতর থেকে কামানো বের করে। হামলা করার আগে লুফি নিজের হাত বাড়ায়, আর সে তার মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কামানের গোলা চলতে যাচ্ছে, লুফি মরতে বসেছে, কিন্তু ঠিক সময়ে ভিভি আসে এবং রশি দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। কামানের গোলা তার মুখের ভেতরেই ফেটে যায়, যার ফলে সে চোট পায়। ছোট মনস্টার চপার এখন নিজের বড় রূপে বদলে যায় এবং নিচের কিংডমের মানুষদের সাহায্য করতে শুরু করে। প্রাসাদে, যেখানে সবাই ভাবছিল যে ওয়াকুল মারা গিয়েছে, তারা দেখে যে ওয়াপল আবার দাঁড়িয়ে যায় এবং লুফিকে বলে, তুমি তো একজন জলদস্যুর মতো কাজ করছো। আমি কোনো জলদস্যুকে ভয় পাই না। সবার
আগে আমি তোমার ওই পতাকা নিচে নামিয়ে দেব। এই বলতে বলতে সে নিজের কামানের গোলা পতাকার দিকে চালাতে যাচ্ছিল, কিন্তু লুফি তার সামনে চলে এলো এবং নিজের পতাকাকে বাঁচিয়ে নিল। জোরদার বিস্ফোরণ হলো, যাতে সবাই স্তম্ভিত হয়ে গেল, কারণ সবার মনে হয়েছিল লুফি মারা গিয়েছে। কিন্তু কয়েক সেকেন্ড পর তারা অবাক হয়ে গেল যখন দেখল লুফি জীবিত আছে। সে অপলকে বলল, আমি যে কোনো কিছু করতে পারতাম, কিন্তু এটা কখনো করব না। এখন দেখো এর ফল কি হয়। এই বলে সে অপলের দিকে দৌড়ে গেল এবং এক জোরালো ঘুষি মারল, যার ফলে সে হাবেলি অর্থাৎ প্রাসাদ থেকে নিচে পড়ে গেল। সে কাপুরুষ ছিল। পড়ে যাবার কারণে তার শক্তি অনেক কমে গিয়েছিল এবং তার শক্তির সাথে সাথে তার সৈন্যরা যারা রাক্ষসে পরিণত হয়েছিল এবং শহরে তাণ্ডব চালাচ্ছিল, তারাও আবার সাধারণ মানুষ হয়ে গেল, যার ফলে বাকি রাজ্যের পক্ষে তাদের বিরুদ্ধে লড়া সহজ হয়ে গেল। সহজ কথায় বললে, রাজ্য ওপলের সাথে এই লড়াই জিতে নিল এবং সবাই খুব খুশি ছিল, কারণ লুফি আবারও তাদের জয় নিশ্চিত করেছে। এই লড়াইয়ের পর তারা সবাই মিলে কাজ করার সিদ্ধান্ত নেয়। লুফি এবং তার দল ফিরে যাওয়ার মনস্থির করে। লুফি চপরকে তাদের সাথে চলার কথা বলে, কারণ সে জানে যে সে জলদস্যুদের ভীষণ পছন্দ করে। চপর প্রথমে ইতস্তত করে, কিন্তু তারপর রাজি হয়ে যায় এবং জাদুকরি ভারাক্রান্ত মনে তাকে অনুমতি দিয়ে দেয়। যদিও সে জানে যে চপর চলে গেলে সে এই দুনিয়ায় একা হয়ে যাবে। দৃশ্য আবারও জাদুকরি এবং ডাল্টনের কাছে ফিরে আসে, যারা এখন চপরের চলে যাওয়া এবং হিরোর মৃত্যুতে শোক পালন করছে। এইবার জাদুকরির হাতে সেই ওষুধটি ছিল যা হিরো ব্যবহার করতে পারেননি। সে সেটি কামানে ভরে এবং মেঘের দিকে গুলি ছোড়ে। ওষুধ বৃষ্টির মতো পুরো দ্বীপে পড়তে থাকে এবং দ্বীপের সমস্ত মানুষ সুস্থ হয়ে যায়। ওষুধ লুফির জাহাজেও পড়ে এবং চপরের উপরও। ওষুধ দেখে চপর বুঝতে পারল যে এটি হিরোর তৈরি করা ছিল। তারপর চপর জাহাজের ওপর জোরে জোরে কাঁদতে লাগলো আর সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। এরপর ভিভিও খুব উদাস হয়ে গেল, কারণ সে জানতো যে সে শীঘ্রই নিজের বন্ধুদের ছেড়ে চলে যেতে চলেছে। কিন্তু লুফি বলল, এমনটা এত তাড়াতাড়ি হবে না। এখনও আমাদের অনেক শত্রু আছে যাদের সাথে লড়তে হবে। আমাদের ব্রকের সমস্ত লোক মারতে হবে এবং তোমার রাজ্যকে বাঁচাতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে একসাথে থাকার পুরো সময় থাকবে। তখনই আমরা আমাদের মিশন শুরু করব ওয়ান পিস খোঁজার। এটি শুনে ভিভি খুব খুশি হয়ে গেল। এরই মধ্যে আমরা স্মোকারকে দেখি। স্মোকার জানতে পারে যে মিস্টার জিরো এবং লুফি কোথায় আছে, আর সে নিজের মিশনে বেরিয়ে পড়ে। এখন আমরা মিস্টার জিরোপি নিকোর সাথে দেখি। নিকো এবং সে আলবাস্টা কিংডমকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। এরই মধ্যে লুফির দল সেই কিংডমকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছিল। আর এইভাবে সিজন কেবল এই দুজনের সাথেই শেষ হয়। লুফির জীবন আমাদের শেখায় যে আপনার লক্ষ্য যত বড়ই হোক বা লোকে আপনাকে নিয়ে যত উপহাসই করুক না কেন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস থাকলে সমুদ্রের বিশাল ঢেউও আপনাকে দমাতে পারবে না। লুফি জানত সে রবার মানব এবং লোকে তাকে নিয়ে হাসত, কিন্তু সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।